দাদুকে অর্থাৎ রাধারমণ পাল মহাশয়কে বরণ করার জন্য অনুরোধ করছি। সকলে একটু করতালি দেবেন। এরপর নিখিল ঘোষ মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। এরপর সনত মণ্ডল মহাশয়কে বরণ করার জন্য অনুরোধ করছি। তারপর আমাদের তারণ জেঠু অর্থাৎ তারাপদ পাল মহাশয়কে বরণ করার জন্য অনুরোধ করছি। আপনাদের সকলের শুভ কামনা, দেখানো দিক নির্দেশ এবং আশীর্বাদ মস্তকে ধারণ করে আমরা চেষ্টা করব পরবর্তীতে ভবিষ্যতে যেন আরও আমরা এগিয়ে চলতে পারি। এবং আমি তার সাথে আমাদের আরও দুজন সহায়ক আছেন, নীলকমল আচার্য এবং বিমান মণ্ডল মহাশয়, তাদেরকেও মঞ্চে ডেকে নিচ্ছি। এরপর বিমান মণ্ডলকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। এবার অলোকদাকে অনুরোধ করব কনসার্ট দেওয়ার জন্য। আমরা এবার যাত্রা শুরু করব। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অভিনন্দন জানিয়ে আজকের যে যাত্রাপালা, এর পূর্বে নখানি যাত্রা আমাদের এখানে মঞ্চস্থ হয়েছে। এই নখানি যাত্রাতেই চন্দ্রদেব পাল যে ভূমিকা পালন করেছে এবং আগামী দিনে আমাদের উত্তরসূরি হিসেবে যাতে এই গ্রামের এবং বান্ধব সম্মেলন সমিতির মর্যাদা অক্ষুণ্ণ থাকে, তার ভালোবাসা গ্রহণ করার পরে আমি তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। একবার উত্তরীয় সেটা আশীর্বাদ স্বরূপ আগামী দিনে যাতে এই ভার বহন করে নিয়ে যেতে পারে এবং পারবে বলেই আমি ওর যাত্রায় এবং অভিনয়ে মুগ্ধ হয়ে শুধু অভিনয় করলেই হবে না, আগামী দিনে আমাদের বয়স হচ্ছে, এই পরিচালনার ভার এবং দায়িত্ব ওর কাঁধে তুলে দিলাম। আমি আশীর্বাদ স্বরূপ আমিও ওকে বরণ করে নিলাম আমার উত্তর। Vishnu. Come on.
পরম পুরুষ যুগাবতার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ বংশদেবের রাতুল চরণ পাথেয় করে পরমা প্রকৃতি মা শারদা দেবীর পাদ পদ্মে প্রণতি জানিয়ে বাগদেবী সরস্বতী মাতা শ্রী শ্রী দুর্গা মাতা প্রেমময়ী জয় বাবা গোপাল ও নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষের আশীর্বাদ মস্তকে ধারণ করে দেশ ও মাতৃকার পদতলে বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানিয়ে সম্মুখে উপস্থিত অগণিত যাত্রা প্রেমী দর্শক মণ্ডলীকে লায়কপুর বান্ধব ক্লাব ও জয় বাবা গোপাল যাত্রা পার্টির পক্ষ থেকে নবান্ন উৎসব উপলক্ষে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। শুরু করছি জয় বাবা গোপাল যাত্রা সংস্থার নিবেদন মেঘদূত কথা জীবন এক জেলখানা। রচনা মেঘদূত গঙ্গোপাধ্যায়, নির্দেশনা রাধারমণ পাল, নিখিল ঘোষ, সনত মণ্ডল ও তারাপদ পাল, সম্পাদনা চন্দ্রদেব পাল, সাজঘর ও রূপসজ্জা রাধা কৃষ্ণ সাজঘর অলোক দাস, মঞ্চ নিউ মন্ডল ডেকোরেটার্স বাবন মন্ডল, ভিডিও রিক ডিজিটাল স্টুডিও, পরিবেশনায় ও ব্যবস্থাপনায় রায়পুর বান্ধব ক্লাব ও জয় বাবা গোপাল যাত্রা পার্টি। শুরু হচ্ছে 1431 সালে এক বাস্তবধর্মী বেদনাবধূর অশ্রু সজল সামাজিক যাত্রাপালা জীবন এক জেলখানা। অঞ্জন ব্যানার্জি, ভুবন বাবন মণ্ডল, তন্ময় চন্দ্রদেব পাল, চিন্ময় তাপস পাল, সঞ্জয় শশীভূষণ পাল, সাক্ষী গোপাল পাল, অজিতেশ উৎপল মণ্ডল, শৈবাল ছোট্টু আচার্য, চেষ্টা গোবিন্দ মণ্ডল, রাধা টার্জেন মণ্ডল, কিংসু অলোক ব্যানার্জি, রঘুনাথ দীনবন্ধু আচার্য, প্রদ্যুৎ মণ্ডল, আবিল্লার সন্তু মণ্ডল। আপনাদের চির আকাঙ্ক্ষিত শিশু শিল্পী অর্ঘ্য নন্দিনী পাল। স্ত্রী চরিত্রে ভারতী রীনা দাস বৈরাগ্য, সুপর্ণা মালা মণ্ডল, পিয়ালি প্রিয়া মণ্ডল, চুমকি মুনমুন চক্রবর্তী। রচনা মেঘদূত গঙ্গোপাধ্যায়, নির্দেশনায় রাধারমণ পাল, নিখিল ঘোষ, সনত মণ্ডল, তারাপদ পাল। স্মারক সনত মণ্ডল ও নিখিল ঘোষ। যে কথা না বললেই নয়, আজকের ঘটনায় সর্বশক্তিমান ঈশ্বর বিচারকের আসনে বসে দণ্ড দিয়ে আমাদের বন্দি করে রেখেছে ওই জেলখানায়, আর আমরা স্নেহ মায়া মমতার বন্ধনে আবদ্ধ হয়ে আছি এই জেলখানায়। মুক্তির কোনো পথ আমাদের জানা নেই। কোনো উকিল বা ব্যারিস্টার ঈশ্বরের আদালতে সওয়াল জবাব করলেও মুক্তি মিলবে না। তন্ময় ভালোবাসত তার বন্ধুর বোন চুমকিকে, কিন্তু তন্ময়ের অপর বন্ধু শৈবাল ও দীপেনের মুখে তন্ময়ের বিরুদ্ধে মিথ্যা কথাকে সত্যি মনে করে চুমকি তন্ময়কে ভুল বুঝেছিল এবং শৈবাল স্বেচ্ছায় বিয়ে করেছিল। অপরদিকে ঘটনাচক্রে তন্ময়কে বিয়ে করতে হয়েছিল সুপর্ণাকে। এরপর শুরু হলো আসল ঘটনা। তন্ময় কেন বলছে সব মেয়ে যেমন মা হতে চায়, তেমনি সব পুরুষই সন্তানের মুখে বাবা ডাক শুনতে চায়। তন্ময় কি বাবা ডাক শুনতে পেয়েছিল? কেন তার সংসার তাকে বলেছিল তন্ময় তুমি চরিত্রহীন? তন্ময়কে কোন পুলিশ অ্যারেস্ট করেছিল?
যার জন্য তাকে হতে হয়েছিল জীবন জেলের আসামি। আজকের যাত্রাপালা মেঘদূতি গঙ্গোপাধ্যায় রচিত জীবন এক জেলখানা, জীবন এক জেলখানা, জীবন এক জেলখানা। এবার আমি আমার এই যন্ত্রণাময় জীবন থেকে মুক্তি চাই। আমি চললাম। অর্ঘ ডাক, অর্ঘ বাবাকে ডাক, বাবা অর্ঘ ডাক। বাবা অর্ঘ! হলো না, হলো না। এক বুক যন্ত্রণা নিয়ে এই জীবন জেলখানা থেকে আমি যে মুক্তি চেয়েছিলাম, স্নেহ পুলিশ অ্যারেস্ট করেছে। মুক্তি নেই তো জানা, মায়ার বাঁধনে বন্দি আমার জীবন এক জেলখানা। স্নেহ পুলিশ অ্যারেস্ট করেছে, স্নেহ পুলিশ অ্যারেস্ট করেছে। মুক্তির পথ তো নেই জানা, মায়ারি বাঁধনে বন্দি আমি জীবন এক জেলখানা। স্নেহ পুলিশ আজ বন্দি করেছে, এই তো মুক্তি জানা, মায়ার বাঁধনে বন্দি আমি জীবন যেন জেলখানা, জীবন যেন জেলখানা, জীবন যেন জেলখানা, জীবন যেন জেলখানা। স্নেহের পুলিশ অ্যারেস্ট করেছে, মুক্তি তো নেই জানা, মায়ার বাঁধনে বন্দি আমি জীবন যেন জেলখানা, জীবন যেন জেলখানা, জীবন যেন জেলখানা, জীবন যেন জীবন এক জেলখানা, জীবন এক জেলখানা, জীবন এক জেলখানা। বিয়ে সানাই? কার বিয়ে সানাই বাজবে গো হুদা? কার বিয়ে? হ্যাঁ, তুমি বুঝি ঘুমিয়ে ঘুমিয়ে আমার স্বপ্ন দেখছো, তাই না? তার মানে আমার কথা তুমি বিশ্বাস করো? আচ্ছা, এসব বাজে কথা তুমি কোথায় শুনেছো বলো তো? আমাদের নতুন ম্যানেজার ওই কিংসুক বাবুর কাছে। কিংসুক বাবুর কাছে? হ্যাঁ মিস চৌধুরী, সুপর্ণা দেবীর বিয়ের কথাটা আমি রঘুদাকে বলেছি। আচ্ছা, আপনি ম্যানেজারের সঙ্গে সঙ্গে বুঝি আজকাল জ্যোতিষ চর্চাও করছেন নাকি? এভাবে কথা বলছেন কেন? আচ্ছা, আপনি সুপর্ণাদের বিয়ের নেবে সব গুজব কেন ছড়াচ্ছেন? ভুল করছেন, আমি কোনো গুজব ছড়াচ্ছি না। ম্যানেজার বাবু, তুমি মিছি মিছি রাগ করছো রক্তিমণি। ম্যানেজার বাবু ঠিক মিথ্যা বলেননি, আমি নিজের চোখে দেখেছি। কি কি দেখেছো তুমি? কি দেখেছো? এক ভদ্র মহিলা সাহেবের সঙ্গে বাগান বাড়িতে বর্দিনমণির সঙ্গে বিয়ের ব্যাপারে কথা বলছি। সত্যি সত্যি বলছো তুমি? হ্যাঁ মিস চৌধুরী, সুপর্ণা দেবীর বিয়ের ব্যাপারে আমরা খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছিলাম। সেই বিজ্ঞাপন দেখেই ওনারা কথা বলতে এসছেন। একটু পরেই সুপর্ণা দেবীর ইন্টারভিউ নেবেন। রঘুদা, তুমি ওদের জন্য
ভাববেন না, আপনি কিচ্ছু ভাববেন না। আমি ভূত ঠাকুরকে বলে আসছি আজকে বর্তমানের বিয়ের পাকা দেখা ভালো করে জল খাবারের ব্যবস্থা করতে। আমিও চলি মিস চৌধুরী। দাঁড়ান দাঁড়ান কৃষক বাবু, আচ্ছা আপনি কি আমার কথায় রাগ করছেন? রাগ করার মতন বোকা আমি নয় মিস চৌধুরী, কারণ আমি বুঝি স্বপ্ন ভাঙার ব্যথায় আপনার মনটা ভেঙে চুরমার হয়ে গেছে, কৃষক বাবু, তাই আপনি স্বপ্ন দেখতে ভুলে গেছেন। কৃষক বাবু, স্বপ্ন দেখুন মিস চৌধুরী, স্বপ্ন দেখুন। খুব তাড়াতাড়ি আপনার দিদির বিয়ের সানাই বাজবে, সানাই। বিয়ে বিয়ে বিয়ে, ইস কৃষক বাবুর মুখে সব কথা শুনে না আমার যে কি আনন্দ হচ্ছে। আবার এই বাড়িতে বিয়ে হবে, নতুন করে সানাই বাজবে। কিন্তু কিন্তু যার বিয়ে তার তো কোনো পাত্তাই নেই। যাই আপনি সুবনা দিকে এক্ষুনি খবরটা দিয়ে আমার কোনো প্রয়োজন নেই রে খেয়ালি, আমি পাশের ঘর থেকে সব শুনে ফেলেছি। তুই যখন সব কিছু শুনেছিস, চল তোকে সুন্দর করে সাজিয়ে দিই। না আমি সাজবো না। কেন তুই সাজবি না? কেন সুবনা দিকে কেন সাজবি না? সেটা তুই বুঝবি না রে খেয়ালি। কেন বুঝবো না? আমিও তো তোর মতন একটা মেয়ে রে। মেয়ে হলেও তোর সঙ্গে আমার অনেক তফাৎ। তুই হচ্ছিস কাকার নিজের মেয়ে আর আমি হচ্ছি কাকার ভাইজি। আমার মা বাবা মারা যাওয়ার পরে তোদের কাছে আমি আশ্রিত রে। তোর বিয়ে হবে, তুই বর পাবি, ঘর পাবি। আরে ফুল ফুল সব ফুল। আমার ভাগ্য আকাশে শুধু কালো মেঘের ঘন ঘটা, দ্বিতীয় ফালি চাঁদ কোনোদিনও দেখা যাবে না রে। যাবি তবে দ্বিতীয় চাঁদ নয়, দেখা যাবে পূর্ণিমার চাঁদ। আরে খালি ওটা আমার জীবনে মায়াবী ফাঁদ। ওসব সুন্দর করে সাজিয়ে দিই। আমি বললাম তো সাজবো না, আর দ্বিতীয় কোনো পাত্রপক্ষের সামনে আমি ইন্টারভিউ দিতে পারবো না। কথাটা তুই উইথড্র করে নে সুপর্ণা। বাবা খেয়ালি, সুপর্ণাকে পাশের ঘরে নিয়ে গিয়ে বেশ ভালো করে সাজিয়ে দাও। কিন্তু বাবা যে কিছু রাজি হচ্ছিল বাবা। কিন্তু ওকে যে পাত্রপক্ষে সাজতেই হবে মা। কেন বসতে হবে? নতুন করে পরশের পাত্রী হওয়ার জন্য? তুই কি ওদের কাছে আমাকে অপমান করতে চাস? তুমি ওকে বারবার আমাকে পৌষণের পাত্রী হতে চাও? What? বাবা তুমি দিদির মতন ভুল করো না বাবা, ভুল করো না। আমি কোনো ভুল করছি না। তাহলে তুমি আমার কথার জবাব দাও কাকা। বহুদিন বহু পাত্রপক্ষের সামনে আমাকে ইন্টারভিউ দেওয়া সত্ত্বেও আজও কেন আমার সিঁথিতে সিঁদুর উঠলো না? বলো কি হলো বাবা? দিদির কথায় জবাব দাও। জবাব দাও তুমি। জবাব আমি দেব না। আমার জবাব আমি পেয়ে গেছি কাকা বাবু, কারণ আমার জীবনে একটা আমি অজ্ঞাত কারণে আমার বিয়ে কোনো দিনও হবে না। তো আমরা যে অজিতেশ বাবুকে কথা দিয়েছি সুপর্ণা, তোমার সঙ্গে আমার ভাঙনা তন্ময়ে বিয়ে দেবো। তাই নাকি? হ্যাঁ মা, হ্যাঁ তোমাদের কথা সমস্ত কথা। হ্যাঁ মা সুপর্ণা, ওই ড্রয়িং রুমে বসে না আমি তোমাদের সমস্ত কথা আমি শুনে নিয়েছি। এই 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 নাও। কেন এলেন? কেন এলেন ওটা পাত্রপক্ষের সামনে আমাকে উপহাস করার জন্য? সুপর্ণা, না মা না, আমি এসেছি আমাদের ঘরের লক্ষ্মীকে করে নিয়ে যাওয়ার জন্য। মা আপনি আমাকে হার পরিয়ে দিলেন। আমার দিদি ঠিকই করেছে, দুদিন পরের কাজটা দুদিন আগেই করে দিয়েছে, তাই না অজিতেশ বাবু? এবার আমার কথা বিশ্বাস হলো তো? এটা আমার স্বপ্ন না তো? এই বৌমা, ইমা পিন্টু কিসে, কিন্তুটা কিসে? বৌমা আরে বাবা, আরে দুদিন পর তো তুই ওনাদের বৌমাই হবি। স্বপ্ন দেখছি না তো? স্বপ্ন পরে দেখবি সুপর্ণা, আগে ওনাদের প্রণাম কর, আর সেই সঙ্গেই আমার স্বর্গত দাদা বৌদির আশীর্বাদ নিয়ে আয়। যা। আমাকে তুমি ক্ষমা করো কাকা। খেয়ালে বিয়ান ঠাকুরকে দোতলার ঘরে বসা। ঠিক আছে ঠিক আছে, চল দিদি আসুন না চলো। প্রভাত বাবু,
উদ্ধার করে আপনি আমাকে বাঁচিয়ে দিলে। এবার আমাকে বাঁচান অজিতেশ বাবু, আমাকে কত টাকা দেবে বলুন। আরে প্রভাত বাবু, আমি তো আপনাকে আগেই বলেছি যৌতুক ছাড়া আপনাকে আমি 3 লাখ টাকাই দেব, কিন্তু আমার ভাইজি সুপর্ণা যে কোনোদিন মা হতে পারবে না এই কথাটা কেউ জানতে পারবে না তো? এমনকি আমার দিদি ভারতে দেবেও না। আপনাকে অশেষ ধন্যবাদ। এত বড় একটা কথা আমি গোপন করে রাখবো, তার জন্য আমাকে পারিশ্রমিক দেবেন না? কি বলছেন প্রভাত বাবু? আরে বিআই মশাই, শুধু হাত কি আর মুখে উঠবে? আমাকে কিন্তু 1 লাখ টাকা দিতে হবে। অসম্ভব। তাহলে আপনার ভাইজির বিয়ে কোনোদিনই হবে না, আপনার গলার কাটা গলাতেই লেগে থাকবে। না 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 প্রভাত বাবু, না, গলার কাটা নেই, উপরে ফেলবই। এই নিন, আপনাকে আমি 1 লাখ টাকা। এই টাকার কথাটা আমার দিদি আর জামাই বাবু ভুবন মাস্টার যেন কোনোদিন জানতে না পারে। বেশ, আমি আপনাকে কথা দিলাম প্রভাত বাবু, কেউ জানবে না। এছাড়াও আপনাকে একটা ছোট্ট উপকার করতে হবে বিআই মশাই। বলুন, কি করতে হবে? আমার ভাগ্নে জনসেবার জুট মিলে শ্রমিক দীপেন ব্যানার্জির বোনকে ভালোবাসি। মেয়েটার নাম চুমকি। চুমকি। তার মানে যে মেয়েটা যাত্রা থিয়েটারে অভিনয় করে আপনার ভান্ডা ভালোবাসে, সেই ভালোবাসার বাসাটা আপনাকে ভেঙে দিতে হবে। অজিতেশ বাবু, মনে রাখবেন, আপনার ভাইজির বিয়ের পথ পরিষ্কার মানে আপনার গলার কাটা পরিষ্কার। প্রভাত বাবু, ওই লোকটা একটা শয়তান, ওই শয়তানটাই সুপর্ণাকে বাড়ি থেকে তাড়াবার প্রধান অস্ত্র। না, ওই সুপর্ণাকে তাড়াবার আগে আমাকে চুক্তিতে তাড়াতে হবে। শুনেছি আমার বিশ্বস্ত অনুচর এই শৈবাল চুমকিকে আর চুমকির দাদা দীপেন ব্যানার্জি তোমার কাছে পাঠাবো আমি। আশ্চর্য, তার জন্য এখনই দীপেনকে ফোন করব। দীপেন, হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমি সেই চুমকি দাদা দীপেন ব্যানার্জি বলছিলাম। হ্যাঁ, কি বললেন? বিখ্যাত চৌধুরী এন্টারপ্রাইজের মালিক? ও হ্যাঁ স্যার, বলুন স্যার, বলুন স্যার, বলুন স্যার, বলুন। হ্যাঁ 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 স্যার, হ্যাঁ স্যার। না 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 না, আপত্তি
থাকবে কেন স্যার? ওকে ওকে স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চুমকি, চুমকি, তুমি এত চিৎকার করে আমাকে ডাকছিলে কেন বলো তো? আনন্দে রে চুমকি, আনন্দে। আমাকে আমাকে আর ঝুট মিলে কাজ করতে হবে না, আর তোকে ওই রাত জেগে অ্যামেচার ক্লাবে আর অভিনয় করতে হবে। তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না দাদা। খুব তাড়াতাড়ি আমাদের সংসারে সুখ আসবে রে, সুখ। আমি সত্যি সত্যি তো তোমার কথার মানে বুঝতে পারছি না। তাহলে ভালো করে শোন। আমার বন্ধু শৈবাল যে কোম্পানিতে চাকরি করে, হ্যাঁ, সেই চৌধুরী এন্টারপ্রাইজের মালিক একটু আগেই আমাকে ফোন করেছে। তাই ওর কোম্পানিতে আমাকে চাকরি দিতে চায়। সত্যি বলছো দাদা? হ্যাঁ রে, সত্যি? একদম। আর সেই চাকরির কথা বলার জন্যই শৈবাল আজই আমাদের বাড়িতে আসছে। কি বললে? শৈবাল ব্যানার্জি আমাদের বাড়িতে আসছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার চাকরিটা পাকা হয়ে গেলেই তোর বিয়ে। কিন্তু দাদা, এ কি তোর মুখটা এমন সাদা হয়ে গেল কেন? কই না তো। মিথ্যা কথা বলিস না। তুই গোপন করলেও আমি কিন্তু তোর আসল কথাটা জানি। কি কি জানো তুমি? তুই হ্যাঁ, দীপেন ব্যানার্জির বন্ধু, বলবো আগে, বলো। তন্ময়কে ভালোবাসিস। দাদা কি বলছো? বিয়ে দীপেন্দ্রের সঙ্গে বিয়ে হবে না আমার? হবে রে, হবে। আগে দাঁড়া, এই তো শুরু হলো। তোর বিয়ে দীপেনের সাথেই হবে। যা ভয় পাই দিয়েছিলে না, হ্যাঁ আমি তো পুরো একেবারে সত্যি কি বলবো। তোর আর ওই তন্ময়ের ভালোবাসাটা আমি ভেঙে দিতে চাই না দাদা। তাছাড়া আমার জীবনে ভালোবাসার স্বাদ না পেলেও ভালোবাসা যে কি জিনিস দাদা জানি। সেই ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, এখন তুই ছাড়া আমার যে আর কেউ নেই রে। দাদা, দাদা তুমি তোর সুখের জন্য আমি সব করতে পারি রে। আমি সব করতে পারি। আমি জানি দাদা, তুমি আমার গর্ব, তুমি আমার অহংকার দাদা। ওসব কথা ছাড়, আর শোন। হ্যাঁ দাদা। তন্ময়কে বলে দিস সে যেন কালই আমার সঙ্গে দেখা করে। তন্ময় তো আজই আমাদের বাড়িতে আসছে। ভেরি গুড, ভেরি গুড। শৈবাল আসছে, তন্ময় আসছে, তাহলে জমিয়ে আড্ডা হবে। কিন্তু তেলে ভাজা কিন্তু ছাড়া কিন্তু আড্ডা জমবে না দাদা। চিন্তা করিস না, আমি এখনই ঠাকুরের দোকান থেকে গিয়ে তেল আর বেসন নিয়ে আসছি। তাই এই সময় একটু তন্ময়ের ভাবনায় তন্ময় হয়ে বিভোর হয়ে যা। ঠিক আছে, আমি আসছি। দাদা, তন্ময় আর আমার ভালোবাসাটা যে মেনে নেবে আমি ভাবতেই পারিনি। সত্যি আজ যে আমার মনে কি আনন্দ হচ্ছে না। মনোমর মেঘের সঙ্গীতে উড়ে চলে দিক দিগন্তের পানে, নিশিব শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। মনোমর মেঘের সঙ্গীতে উড়ে চলে দিক দিগন্তের পানে, নিশিব শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম 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 রিমিঝিম। আচ্ছা, তন্ময় কি আমার মনের কথা জানে না? সে কি জানে না আমি তার পথ চেয়ে বসে রয়েছি? তার মুখটা দেখলে যে আমার সমস্ত পথ, সমস্ত আশা আকাঙ্ক্ষা যেন তার এক পলকের একটু দেখাতেই সব থেমে যায়। পলকের দেখাতে কিছু ভালো লাগাতে, যার হাসি মনে গেঁথে যায়, এ মন শুধু তাকে পেতে যায়।
এ মন শুধু তাকে পেতে চায়। এই পলকের কাছে কিছু ভালো লাগাতে যার হাতে মনে গেঁথে যায়। এ মন শুধু তাকে পেতে চায়। এ মন শুধু তাকে পেতে চায়। তাকেই বলে ভালোবাসা, তাকেই বলে ভালোবাসা, তাকেই বলে ভালোবাসা, তাকেই বলে ভালোবাসা। হ্যালো চুমকি, এসে গেল, চলে এসেছে পদ্ম বনে মত্ত হাতি। কি ব্যাপার, আমার কাছ থেকে তুমি সরে গেলে কেন? তোমার পাশে আমাকে মানায় না, আমার পাশে মানায় ওই তন্ময়কে। কেন? আমি তোমাকে ভালোবাসি। তাই 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 মামার বাড়ি যাই, আমি এখন এনগেজ, সিট খালি নাই। বন্ধুর ভাবি স্ত্রীর দিকে হাত বাড়াতে তোমার লজ্জা করে না? আরে কেন লজ্জা করবে? তন্ময় তোমাকে যেটা দিতে পারে আমি তোমাকে তাই দেব। ভুলে যেও না, তন্ময় আমার ভাবির স্বামী। আমি কিন্তু তার থেকে অনেক অনেক দামি। তন্ময় এলে কিন্তু আমি তোমার কথা সব বলে দেবো। কারণ আমি চৌধুরী এন্টারপ্রাইজের সেলস ম্যানেজার, আর বেকার তন্ময় একটা গ্রাজুয়েটেড বেকার। তোমার কথা, তোমার সব কথা আমি তন্ময়কে জানাবই জানাবই। তোমার সঙ্গে বোধহয় আমার অনেক জন্ম আগের পরিচয়, বোধহয় তোমারই অপেক্ষাই ছিল শূন্য এ হৃদয়। আমি জানি সব প্রেমের গল্প মিথ্যে, কিন্তু তোমার আমার গল্পটা যেন শেষ অবধি সত্যি হয়। ওই দু চোখ ভরা চোখে আমি আটকে গেছি কখন, হাবুডুবু খাচ্ছে তোমার প্রেমে আমার এই অবুঝ মন। জেগেছে আশা, ভুলেছি ব্যথা, তুমি যে আমার ভালোবাসা। শুয়োরের বাচ্চাটা এসে গেছে। হ্যালো হ্যালো তন্ময়। আরে বন্ধু শৈবাল যে, বল কেমন আছিস? আরে তোর মতো ভালো নেই রে বন্ধু। তার মানে? কারণ তোর জীবনে বইছে ওই মিষ্টি ফাগুন, অথচ আমাকে দেখ, আমার জীবনে বইছে কাল বৈশাখীর ঝড়। আচ্ছা আমি আসছি, বুঝলি? আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় চললি বন্ধু? আমাদের কোম্পানিতে ওই বন্ধু দীপেনের জন্য একটা চাকরির ব্যবস্থা হয়েছে, তাই সে ব্যাপারে আমি একটু কথা বলতে চললাম। সেই সুযোগে তোরা দুই কপতি মিলে তোদের ওই প্রেমের বন্ধটা আর একটু সুদৃঢ় করে নে। আচ্ছা আমি চলি। এই শৈবাল শোন না বন্ধু, যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। ও বন্ধু, ও আমার ভালোবাসা, ও বন্ধু, ও আমার ভালোবাসা। জানো তো শৈবাল না আমার সেই ছোট্টবেলাকার বন্ধু। তা চুমকি তুমি দূরে কেন, কাছে এসো। আরে কি ব্যাপার? আরে আসতে একটু দেরি হয়ে গেছে বলেই কি তুমি কি আমার ডাকে সাড়াই দেবে না? তোমার ডাকে সাড়া দিতে বই গেছে, তোমার ডাকে সাড়া দিতে বই গেছে। সাতরাজা ধন মানিক যখন পাওয়া আমার হয়ে গেছে, তোমার ডাকে সাড়া দিতে বই গেছে, তোমার ডাকে সাড়া দিতে বই গেছে। আর যখন সাতরাজা ধন মানিক পাওয়া হয়ে গেছে, তাহলে আমার আর থেকে কাজ কি? চললাম। শত্রু শত্রু শত্রু, তুমি আমার সব থেকে বড় শত্রু। তোমার এই গলার স্বর শুনলে আমি আর নিজেকে ঠিক রাখতে পারি না। তাই তো তোমার এই মায়াবী কণ্ঠস্বর আমাকে আমার সব রাগ জল করে দেয়। তোমার প্রতি আরো আরো করুণা দৃষ্টিতে আমার তোমার প্রতি মায়া পড়ে যায়। তোমার ভালোবাসাও তো আমাকে বিচলিত করে চুমকি। এই মনে পড়ে তোমার সেই নাটক দেখে আমি প্রথম তোমার কাছে এসেছিলাম?
তোমারও তো অপূর্ব অভিনয়ে মুগ্ধ হয়ে আমি তোমার প্রথম কাছে এসেছি। না না, আমি প্রথম এসেছিলাম। না না বললে হবে না। আমি এসেছি। তোদের সব সমস্যার আমি সমাধান করে দিচ্ছি। আরে দীপেন দাদা, থাম। আমি আদা দিয়ে 2 কাপ লাল চা করে নিই। আরে আদা দিয়ে চা কি বলছিস? এই দাদা, চা খেলে মনে করবি অমৃত পান করছি। এই দাদা শোন শোন, দাদা আমি এক্ষুনি চাটা করে নিয়ে আসছি। আর আমার হাতের গরম গরম তেলে ভাজা আর বর্ধমানের একদম মুড়ি। আচ্ছা আদা দিয়ে চা খেলে কি হবে? আমারও যে অমৃত অমৃত নেই সে কথা ভুলে গেলি শালা দীপেন। সরি চুমকি। আচ্ছা আরে শৈবাল শোন না। আচ্ছা তন্ময়, তোকে একটা কথা জিজ্ঞেস করবো। অক্লেশে বন্ধু অক্লেশে। তুই কি সারা জীবন চুমকির সঙ্গে প্রেমই করবি? ওকে তুই বিয়ে করবি না? আরে বাবা, সেই কথাটা বলার জন্য তো এসেছি। আজ দীপেনের কাছে আমি সেই কথাটা বলতে চাই। তার আগে আমিও তোকে কিছু বলতে চাই। বন্ধু ব্যক্ত করো তব মনীষা। তুই কি সারা জীবন নাটক লেখা নিয়েই থাকতে চাস? নাট্য সাধনাই যে আমার ঈশ্বর আরাধনা, নাটকই যে আমার শ্বাস প্রশ্বাস। ওটা তোর অন্ধবিশ্বাস। না রে বন্ধু না, তুই দেখে নিস আমার সাধনার মাধ্যমে নাট্য সাহিত্যের ইতিহাস থেকে আমি ওই সাগর থেকে মুঠো মুঠো রত্নগর্ভা ঝিনুক কুড়িয়ে আনবো। আমি কিন্তু তন্ময়ের সঙ্গে একমত দীপেন। আমার কিন্তু অন্য মত ভাই। ওই ঝিনুক তুই কোনোদিনই পাবি না। আরে কেন পাবে না? তুই কি ভুলে গেছিস মাত্র কয়েকখানি নাটক লিখে ওই চারিদিকে ছড়িয়ে পড়েছে এই তন্ময় চ্যাটার্জির নাম? আরে থাম শৈবাল থাম। এমন পাতি নাট্যকার বলে বলে জন্মায় আর আগাছার মতো নোংরা তত্ত্বময়। ওদের জীবনে যে কোনো মূল্য নেই। কি ব্যাপারে দীপেন, তুই আজ কেন তো বাঁকা বাঁকা কথা বলছিস? কেন কেন বলবো না? তুই কি অস্বীকার করতে পারিস তুই নাটক লিখিস বলে তোর সৎ মা ভারতী দেবী, মামা প্রভাত, ভাই সঞ্জয় তোকে অবজ্ঞা করে? একবার ভাব। কিন্তু আমার ভাই সঞ্জয় তো আমাকে অনুপ্রেরণা যোগায়। আমার শিক্ষক বাবা ভুবন চ্যাটার্জি প্রতিজ্ঞায় তোমাকে প্রতিজ্ঞাবদ্ধ করে। ওই প্রতিজ্ঞা নিয়ে তুই কত টাকা রোজগার করবি যে আমার বোনকে বিয়ে করতে চাইছিস? তোর প্রশ্নের জবাব আমি দিচ্ছি দীপেন। না বন্ধু শৈবাল, আমি দিচ্ছি। আমাকে মহাভারতের অভিমন্যু মনে করে ওই দীপের ব্যানার্জি একাই সপ্তরথী হয়ে আমার দিকে নিক্ষেপ করে চলেছে সপ্তরথীর প্রশ্নবাণ। বন্ধু হয়ে কেড়ে নিতে চাইছে বন্ধুর প্রাণ। তন্ময়, আমি অনামী নাট্যকার বাংময় ভাষায় দীপেনের সমস্ত প্রশ্নের জবাব দিয়ে যাব। কি আর জবাব দিবি? বন্ধু দীপেন, আমি মহাভারতের অভিমন্যু নয়, আমি স্বপ্ন ফলানো কৃষক। আমার নাট্য সাধনার মাটিতে আমি সবে মাত্র রোপণ করেছি আমার স্বপ্ন বীজের চারা। আর সেই স্বপ্ন বীজের চারা একদিন মহিরুহ হয়ে আমাকে দেবে মোক্ষ ফল। ওই মোক্ষ গাছের ফলে আমি ঢেলে দিলাম উপেক্ষার উষ্ণ জল। দীপেন, কি বলতে চাস স্পষ্ট করে বল। তাহলে কষ্ট করে শোন, ওই নাটক লেখা লিখে তুই কত টাকা রোজগার করতে পারবি? যে চুমকিকে তুই বিয়ে করতে চাইছিস? এ কথা বলিস না দীপেন। আমি বন্ধু হয়ে তোর কাছে দু হাত পেতে ভিক্ষা চাইছি, তুই আমার ভালোবাসা ভিক্ষা দে। কি হলো দীপেন, তুই কি নিম্নবোধ নিয়েছিস? ছি 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 ছি। বন্ধু হয়ে আর এক বন্ধুকে তুই ভিক্ষা দিতে পারছিস না? দিতে পারি, তবে একটা শর্তে। কি সেই শর্ত? তাহলে শোন, তুই নাটক ফাটক লেখা বন্ধ করে যদি ব্যবসা করতে পারিস, ব্যবসা করে যদি সফলতার শিখরে উঠতে পারিস, তাহলে সেদিনই আমি তোর সঙ্গে আমার ছেলের বিয়ে দেবো। ব্যবসা? বেশ, আমি চললাম। বন্ধু শৈবাল, আমাকে ডাকিস না। তুই তাকে বলে দিস
ভালোবাসার নিরাপদ বাসা বাঁধার আশা নিয়ে তার তন্ময় গেছে স্বপ্নের সন্ধানে। এক বন্ধু শৈবাল তোকে সাক্ষী রেখে আর এক বন্ধু দীপেনের কাছে আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি, প্রতিষ্ঠার বৃদ্ধিরাজ হয়ে সাফল্যের বক্তৃরাজে জয়ে একদিন আমি ফিরে আসবই। সেদিন কিন্তু আমার ভালোবাসা ভিক্ষা চাইতে আসবো না, আমার ভালোবাসার সংযুক্ততাকে আমি হরণ করে নিয়ে যাবো। রাখিস স্মরণ। তোকে আমি ঠিক যেমনটি শিখিয়ে দিয়েছিলাম তুই ঠিক তেমনটি বলেছিস। এবার তন্ময়ের নামে চুমকির সঙ্গে মিথ্যা আচরণ করলে তুই পেয়ে যাবি তোর স্বপ্নের শীর্ষ আসন। ওই আসনের লোভেই তো আমার চরিত্রটাকে আমি বদলে দিয়েছি রে। তুই দেখে নিস চুমকির স্বপ্নের পোলায় আমি কেমন 5 ফোড়ন ঢেলে দেবো। 5 ফোড়ন। চুমকি আসছে চল। এই নাও দাদা, তোমাদের 3 বন্ধুর জন্য মুড়ি আর তেলে ভাজা। একি তন্ময় কোথায় গেল? সে চলে গেছে চুমকি। একি আশ্চর্য, সে মুড়ি তেলে ভাজা না খেয়ে চলে গেল। যাবার আগে সে একটা কথা বলে গেছে চুমকি। কি বলে গেছে শৈবাল? আমি সেটা বলতে পারবো না, তোমার দাদাকে সেটা তুমি জিজ্ঞেস করে নাও চুমকি। বলো দাদা, কি বলে গেছে তন্ময়? তন্ময় বলেছে তোকে সে বিয়ে করতে পারবে না। তুমি কি আমার সঙ্গে রহস্য করছো দাদা? রহস্য করার কি আছে চুমকি? কথাটা জলের মতো পরিষ্কার। আমি তো ভাবতেই পারিস না তন্ময়ের এত টাকার লোক। তার মানে তন্ময়ের কাছে আমি তোর বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু তন্ময় বলেছে সে 5 লাখ টাকা না পেলে বিয়ে করবে না। কি বলছো দাদা? তন্ময় টাকার বিনিময়ে আমার ভালোবাসাকে দাড়ি পাল্লায় মেপেছে। না, আমি এখনই তন্ময়ের কাছে যাব। চুমকি, তার মুখোমুখি দাঁড়িয়ে জিজ্ঞাসা করব, আমার ভালোবাসার বিনিময়ে তার টাকার প্রতি যদি এতই লোভ, কেন সে আমাকে ভালোবাসার কথা শুনিয়েছিল? কেন আমাকে ভালোবাসতে চেয়েছিল? আমি এখনই তন্ময়ের কাছে যাচ্ছি দাদা। কেন যাচ্ছে? দয়া ভিক্ষা চাইতে। দাদা, ভিক্ষা তো আমিও চেয়েছিলাম রে, কিন্তু সে আমাকে ঘৃণার ধুৎকার দিয়ে ফিরিয়ে দিয়েছে। তন্ময় চ্যাটার্জি, বিশ্বাস করো তোমার দাদা ধরেছিল চুমকি। তন্ময় চ্যাটার্জি শয়তান। আমিও তোর ভালোবাসার ভিক্ষা চেয়েছিলাম, সে তোর ভালোবাসাকে অস্বীকার করেছে। তন্ময় চ্যাটার্জি বেঈমান। তোর ভালোবাসাকে আমি ঘৃণা করি। কিন্তু আমি এখন কি করি? ভেঙে পড়িস না, চালিয়ে যাও। শৈবাল, তুই ঠিক বলেছিস। যেখান থেকে যেমন করেই হোক ওই বর্বনের 5 লাখ টাকা আমি জোগাড় করে ওই চ্যাটার্জির মুখে ছুঁড়ে মেরে মরবো। আজই আয়, এখনই আয়, তুই গ্রহণ কর। না দাদা না, যে আমার অন্ধবিশ্বাসকে খুন করে আমার ভালোবাসাকে শেষ করে দিয়েছে, তার ভালোবাসা আমি তাকে ভালোবেসে বিয়ে করতে পারবো না, কিছুতেই না। চুমকি, আমাকে যে প্রতারণার মধ্যে ফেলে দিয়ে গেছে, তুমি কি পারো না আমাকে তার থেকে মুক্তি দিতে? তার মানে তুমি কি পারো না আমাকে এখনই বিয়ে করতে? না, পারি না। তুমি তন্ময়কে ভালোবাসো, তুমি তন্ময়ের বাপ কথা। চুমকি, তুমিও তো আমাকে ভালোবাসতে চেয়েছিলে, আমার ভালোবাসা পেতে চেয়েছিলে। তবু আমি পারবো না। আমার অপমানের প্রতিশোধ তুমিও দিতে পারবে না শৈবাল। অপমানের প্রতিশোধ তো নেব রে হারামজাদি চুমকি।
কারণ তুই একদিন আমাকে তোর যৌবনের দিমাগ দেখিয়েছিলি। আমি আজ তোর বিরুদ্ধে প্রতিশোধ নেব। বলো শৈবাল, তুই কি আমাকে ভক্তি দায় থেকে উদ্ধার করতে পারিস না? আমার এই হতভাগিনী বোনটাকে তুই কি বিয়ে করতে পারিস না? হ্যাঁ না না মানে মানে আমি বলো শৈবাল, তুমি বলো। বেশ, তোমার অপমানের বদলা নিতে ও আমার বন্ধু দীপেন ব্যানার্জিকে দায় মুক্ত করতে আমি তোমাকে বিয়ে করবো চুমকি। আমি কথা দিলাম। তন্ময় চ্যাটার্জি, আমার মন থেকে চিরদিনের মতো তোমাকে আমি মুছে দিলাম, মুছে দিলাম। আর আমি আর কিছু বলতে চাই না। নতুন শব্দে বিভোর হয়ে আমার একমাত্র বোনকে তুই গ্রহণ কর শৈবাল, তুই গ্রহণ কর। না না প্রভাত বাবু, আপনি যতই আমার বন্ধু হন, বরপণের এই 3 লাখ টাকা আমি ভারতী দেবীর হাতেই তুলে দিতে চাই। কিন্তু দিদি তো বাড়িতে নেই অজিতেশ বাবু। ঠিক আছে, আরে আপনার জামাই বাবু তো আছেন, আপনি তাকেই ডেকে দিন। এই টাকা আমি। তাহলে আপনার ভাইজির বিয়ে এ বাড়িতে কখনোই হবে না। হবে না মানে? আরে আপনারা আমাকে কথা দিয়েছেন, তাছাড়া আপনাকে আমি দালালি বাবদ 1 লাখ টাকা দিয়েছি। আরে মশাই শুনুন, আমার জামাই বাবুকে আপনি চেনেন না। লোকটা সারা জীবন মহৎ আদর্শ নিয়ে মাস্টারি করে গেছে। সে যদি শুনে টাকার বিনিময়ে আমরা তন্ময়ে বিয়ে দিয়েছি, তাহলে কেলেঙ্কারি হয়ে। আরে প্রভাত বাবু, আরে বিয়ের ব্যাপারে কি তার সঙ্গে কোনো পরামর্শ করেননি? আরে পরামর্শ না করলে কি তিনি মত দিতেন? এই যাকে টাকাটা আমাকে দিন। কিন্তু প্রভাত বাবু, দেখেন অজিতেশ বাবু, আপনি যদি আমাকে বিশ্বাস রাখতে না পারেন, তাহলে টাকাটা আপনি দিদিকেই দেবেন। আমি ততক্ষণে জামাই। না 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 প্রভাত বাবু, না, আমার এত বড় ক্ষতি আপনি করবেন না। এই নিন, এই নিন, এই নিন বরপণের এই 3 লাখ টাকা। অল রাইট, এ বিয়েটা কিন্তু এই মাসে 25 তারিখের মধ্যে হতে হবে। আমিও তাই চাই, আমিও তাই চাই। তবে একটা কথা প্রভাত বাবু, ভারতী দেবী এলে বলবেন তিনি যেন আজ আমাকে একটা ফোন করেন। কেমন? প্রভাত বাবু, আমার সত্যের কথাটা কিন্তু চলি। মশাই, আপনার জন্যই ঘুরে গেছে আমার ভাগনাদের ভাগ্যের চাকা। এত টাকা তো আমি দিদিকে দেব না। এখান থেকে 1020 টাকা আমি ছেপে দিই, দিদি জানতেই পারবে না। ঠিক ঠিক বলেছিস ভাই, ঠিক বলেছিস। আমি সত্যি আমি কিছুই জানতে পারি। দিদি তুই ভাই রে, তুই চলে চলিস ডালে ডালে, দিদি চলে পাতায় পাতায়। টাকাগুলো তো কেড়ে নিলে, আমার কমিশনটা দে। কমিশন মানে? কমিশন মানে সে কি রে দিদি, তোকে এতগুলো টাকা পাই দিলাম, তুই আমাকে 6% কমিশন দিবি না? দিদির কাছে কমিশন চাইতে তোকে লজ্জা করে না? দিদি রে, এ টাকার জন্য মা হয়ে তোর যদি ছেলে বিক্রি করতে লজ্জা না হয়, তাহলে আমার কেন লজ্জা হবে? ভুলে যাস নে ভাই, তন্ময় হলো আমার সতীনের ছেলে।
আমার নিজের ভাই। আরে মরে যায় মরে যায়, ওসব বাদ দে, টাকা দে টাকা দে, টাকা ছাড়। কার টাকা কাকে দেব? এ টাকা আমার নয়, এ টাকা আমার তন্ময়ের টাকা। সেই টাকা আমি তন্ময়কে গিয়ে ফিরে দিয়ে দেব। সে কি রে দিদি, হাতে টাকা দিয়ে তুই চোখ উল্টে দিলি? তুই দেখছি সত্যি আমার চেয়ে ঘুঘু। আরে শোন শোন, ওই খোগো না হলে পরে অমর অপদার্থ স্বামী আর ওই সতীনের ছেলেকে নিয়ে আমি এই সংসার করতে পারি? তাহলে আমাকে সত্যি তুই টাকা দিবি না? না, আমি একটা টাকাও তো তোমাকে আমি দেবো না। বেশ, তাহলে আমি কথাটা জামাই বাবুকে বলে আসি। এ ভাই শোন 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 শোন, রাগ করিস না ভাই, রাগ করিস না। আগে তন্ময়ের সঙ্গে সুপর্ণার বিয়েটা হয়েছে, তা তোকে না আমি ৫,০০০ টাকা আমি দেব, বুঝেছিস? কথা দিচ্ছিস? তুই আবার নিজের ভাই, তোকে কি আমি মিথ্যা কথা বলতে পারি ভাই? বেশ, মেনে নিলাম, কিন্তু একটা কথা। বল ভাই, কি কথা? আমার সঙ্গে চালাকি করেছিস কি? হাতে আমি হাড়ি ভেঙে দেব। কথাটা যেন মনে রাখিস। সারা ভাই হলে তো কি হলো, একেবারে একটা শোকর। টাকাটা মনে করেছে সবই নেবে। কি সুন্দর টাকা, কত সুন্দর গন্ধ, একেবারে যেন কর্করে টাকা আর মধুমাখা গন্ধ, কত সুন্দর সত্যি। মাগো, অপূর্ব অপূর্ব তোমার হাসির ছন্দ। কি সঞ্জয়, তুমি মহিলা চলে টাকাগুলো ঢোকাতে পারো, কিন্তু তোমাদের যে দুই ভাই বোনের মধ্যে লোভের ছবি ফুটে উঠেছে, সেটা তুমি কি দিয়ে ঢাকবে মা? কি বলতে চাস তুই? তুমি বদ্দার বিয়ের জন্য যে টাকা নিয়েছো, সেটা বাবার সঙ্গে পরামর্শ করেছো, বদ্দার মতামত নিয়েছো? ওসব আমি কিছু মনেই করি না। তুমি কি মা, উপশিক্ষার পোকার মতো রক্তের সাথে তুমি তোমার নিজের বিবেকটাকে বাদ দিয়ে দিলে মা। দিয়েছি দিয়েছি, শুধু তোরা চিন্ময়ের ভবিষ্যতের জন্য। মা এই তুই জানিস না, তোর ওই অপদার্থ বাপটা তোকে চিন্ময়কে বাদ দিয়ে যা কিছু করেছে সবাই বড় ছেলের জন্য করছে। শেষ নয় মা, আমাদের ফাদার তার মেয়ে ছেলের জন্য যতক্ষণ ভাবে, তাতে আমাদের জন্য এক ফোঁটাও ভাবে না। আমি মানি না। সঞ্জয়, দিবানিশি যে মানুষটা আমাদের জন্য মঙ্গল কামনা করে, তার সম্পর্কে তোরা এরকম কথা ভাবিস কি করে? তোদের লজ্জা পাওয়া উচিত। লজ্জা কেন হবে? আমরা তো অন্যায় কথা বলিনি। ছোদ্দা, এই শোন হতচ্ছাড়া, তন্ময়ের বিয়ের সমস্ত টাকা নিয়ে তোদের দুই ভাইয়ের আমি ভবিষ্যৎটা ভালো করে গড়ে দেব। তোদের জন্য আমি সুখ কিনবো। আমাদের জন্য সুখ কিনতে গিয়ে তুমি বদ্দার জীবনে সুখ বিক্রি করে দেবে মা। ছি ছি মা, ছি। ছি করছিস কেন? ছি করছিস কেন? তন্ময় কি আমাদের নিজের দাদা? তবু সে সব তোর মতো অসৎ নয়। আজকাল দেখবি ওই ভদ্র মহিলায় প্রশ্রয় তো, ওইটাই তো ভালোভাবে রপ্ত করেছিস রে ছোদ্দা। মুখ সামলে কথা বলবি বলে দিচ্ছি, বলে যাবি না। ওটা তোর নিজের দাদার, আমি হচ্ছে গিয়ে তোর নিজের মা।
তোমাকে আমার মা বলতে ঘেন্না করে। দাঁড়া, তোকে এক্ষুনি আমি মজা দেখাচ্ছি। আলমারিতে এই টাকা রেখে আছে, তারপরে যদি তুমি সাহায্য করতে না পেরেছে তো আমার অন্য ভারতী। মা গো, আমি যে অনেক আগেই বাবার আদর্শে দীক্ষা নিয়ে ফেলেছি। ওই দীক্ষা পেয়ে তোর ব্রেনটা তুই গুবলেট করে ফেলেছিস। বাজে কথা বলিস না ছোদ্দা। হ্যাঁ, তাহলে কাজের কথা শোন। তোর ওই কলেজের বান্ধবী খেয়ালির সঙ্গে আমার প্রেমের লাইনটা করে দিতে পারবি? কি বলছিস ছোদ্দা? আমি যে তোর ভাই। আরে এটা হাইটেক যুগ, দাদা ভাই মানে সব ইয়ার ব্রাদার। তোর এই হাইটেক যুগে আমি হয়তো খাতা খুলতে পারিনি আর ইন্টারনেট ওয়েবসাইটে লিখতে পারিনি www.nirlajjasanjaychatterjee.com। আরে থাম, জানতিস না ওই খেয়ালির সঙ্গে লাইন আমি করবই, নইলে আমার কলেজের বন্ধু বান্ধবীর কাছে মান সম্মান পেস্টি সব ডাউন হয়ে যাবে। হ্যাঁ বাই দা ভাই, 100 টাকা ছাড়তো, একটু সিনেমায় যাব। কেন ছোটদা, তুই পড়তে যাবি না? আরে বাবা, ওই বস বলছে রে সিনেমার পড়া রাবিশ। যেমন ডায়লগ তেমনি গান তেমনি না। ওরে ধিঙ্ক না করে না কুনা করে না কুনা করে না রে, ধিঙ্ক না করে না কুনা করে না, হাই ধিঙ্ক না করে না কুনা করে না কুনা করে না রে। আমি কি পাড়ার লোকজনকে ডেকে ডেকে বলবো, এই যে আপনারা এসে দেখে যান এই শিক্ষক ভুবন চ্যাটার্জির বাড়িতে কেমন বানর নাচ চলছে। বাবা, এটা কি ভদ্রলোকের বাড়ি না একটা চিড়িয়াখানা? চিড়িয়াখানা মিস্টার ফাদার, এই বাড়িটা একটা জেলখানা। অভাবে শিকল পরিয়ে তোমরা আমাকে বন্দি করে গেছো। 100 টাকা ছাড় তো দেখি। তোকে আমি 1 পয়সাও দেব না। এই তুমি না দিলে পরে আমি দেব। নে তো শুনি 100 টাকা নে। ভারতে উপায় নেই গোলাম হোসেন, আমার মাদার যখন আমাকে ফেভার করে তো তোমার কাছে আমি বদার করি না। না করে না না করে না না করে না। ভারতে চিন্ময়ের হাতে আজ টাকা দিয়ে তুমি আমাকে অপমান করালে। আরে ইট মারলে তো পাটকেল তো খেতেই হবে। ভারতে কলেজ পালিয়ে চিন্ময় যখন ওই পাড়ার মোড়ে যুবতী মেয়েদের প্রতি অশ্লীল ইঙ্গিত করে, তখন আমার সম্মান মাটিতে লুকিয়ে যায়। লজ্জায় ঘৃণায় এই শিক্ষক ভুবন চ্যাটার্জির উঁচু মাথাটা মাটির নিচে নেমে আসে। তখনই তো মনে হয় সঞ্জ আমি বোধহয় দত্ত রূপাকার। শিক্ষার হাতুড়ি পিটিয়ে অনেক লোককে আমি শোনা করেছি, কিন্তু আমার এই নিজের অপদার্থ ছেলেটাকে মানুষ করতে পারিনি। এটাই আমার চরম পরাজয়। এই ভয় কি তোমার বড় ছেলে তো তোমার ভয়কে জয় করে দেবে। ওই আশাটাই তো আমার একমাত্র সঞ্চয়। কিন্তু তোমার এই সঞ্চয় বেশি দিন থাকবে না বাবা। লোভ আর আত্মসুখের ময়ে এই তোমার সঞ্চয়কে অপচয় করে দেবে আমার এই মায়াবিনী মা, রাক্ষসী মা। কি বললে? আমি মায়াবিনী, আমি রাক্ষসী? মা, সঞ্জুকে তুমি ক্ষমা করো মা। আমার ছোট ভাই সঞ্জু তোমাকে যা বলেছে ও সেগুলো জানে না। সঞ্জু না জানলেও আমি জানি মা শব্দটি যে জীব জগতের জন্ম সূতিকাগারের পবিত্র মাটি, আর সেই মাটি যে চিরকালই পবিত্র থাকে মা। তন্ময়, এসব ভাষা তুই কোথায় শিখলি বাবা? তোমার প্রজ্ঞাই তো আমাকে শিখিয়েছে বাবা।
আমার প্রতি মা প্রভাত মামা আর চিন্ময়ের অবজ্ঞা, চিন্ময়ের উপেক্ষাই তো আমাকে জাগিয়ে তুলেছে। এসোরা, অব্যয়, অন্বেষা, ওই ভাষা ভাষা চোখে সঞ্জয়ের নীরব ভাষাই তো আমার জীবনে জাগিয়ে তুলেছে সৃষ্টির নেশা। সেই এসোরা অন্বেষাই তো আমার জীবনে বাঁচিয়ে রাখার স্বপ্ন দেখায় বাবা। এখন ওসব কথা বাদ দিয়ে আমার কথা জবাব দে তো। এই সংসারটা নুন আনতে পান্তা ফোড়াইছে, সে খবর তুলে রেখেছিস? ভারতে কল্পনার নীল আকাশে যার মন বিচরণ করছে, কেন তাকে তুমি এই মাটিতে টেনে নামাতে চাইছো? সৃষ্টির ধ্যান মগ্ন ওই জ্ঞান তাপসে যার মনে বিচরণ করছে, কেন তাকে তুমি মাটিতে টেনে নামাতে চাইছো? বলি তোমার কি বাহ্যপ্য একেবারে লোপ পেয়ে গেছে? বলি কত টাকা পেনশন পাও, সেই পেনশনের টাকাতে আর সংসার চলে না, আর অনেক টাকা দরকারে লাগবে। আমি তোমাকে টাকা দেব মা, তার জন্য আমি ব্যবসা করব। লেখা ছেড়ে দিয়ে তুই ব্যবসা করবি? হ্যাঁ বাবা, এছাড়া যে আর কোনো আমার উপায় নেই। মায়ের বাক্য যন্ত্রণা থেকে তোমাকে মুক্তি দিতে এবং বিশেষ একটা অনিবার্য কারণে আমাকে যে অনেক 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 টাকা রোজগার করতে হবে, তার জন্য যে আমাকে ব্যবসা করতে হবে বাবা, ব্যবসা করতে হবে। ব্যবসা করার জন্য যে অনেক টাকার প্রয়োজন, এত টাকা তুই কোথায় পাবি? জানি না বাবা, আমি কিচ্ছু জানি না। কোথায় পাবো, কে দেবে আমাকে এতগুলো টাকা? আমি ওই টাকা আমি তোকে দেব। তুমি দেবে? আমি দেব। তার বিনিময়ে তোকে আবার একটা কাজ করতে হবে। ওই চৌধুরী এন্টারপ্রাইজে ওই মালিক অজিতেশ ভাইজির সঙ্গে তোকে কিন্তু বিয়ে করতে হবে। না মা, না 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 না, এই কাজ আমি পারবো না মা। কেন পারবি না? তুই বিয়ে করলে পরে আমাদের গোটা সংসারটা আর পরের কিছু বাধা থাকবে না। অনেক কিছু পাওয়ার লোভে তুমি আমার এই সোনার টুকরোটাকে বিক্রি করে দেবে? তুমি এ কথা কি করে ভাবলে মা? আমি কি তোমার নিজের সন্তান নয় বলে তুমি আমাকে নিজের সন্তান মনে না করলে আমি কিন্তু তোমাকে আমার মা বলেই মানি। দেবীর আসরে বসিয়ে পূজা করি। আমার সেই ভক্তির পূজা না নিয়ে তুমি আমার স্বপ্নের অঞ্জলি দিতে চাও কেন মা? কেন মা, কেন? আমি কি ফুটবল যে অনেক সুখের লোভে তুমি আমাকে আমার জীবন বোধের ময়দানে থেকে লাথি মেরে বের করে দিতে চাও? তোর মা যদি তোকে অন্যায় ভাবে বের করে দিতে চায়, তাহলে শিক্ষক ভবন মাস্টার রেফারি হোক লাল কার্ড দেখিয়ে দেবে। তাহলে আমিও দেখাবো কে ব্যবসার জন্য কে ওকে টাকা দেয়। আমি টাকা দেব। আমার শেষ সম্বল এই বাড়িটা আমার বন্ধুর কাছে মর্গে জমা রাখবো। হাই বাবা, বাবা, তাহলে ওকে একা দেবে? তাহলে আমার ওই সঞ্জয় আর তোর ওই দাদাদের কি হবে? তারা কি নেবে? ঠিক কথাই বলেছে বাবা। আমি ওই বাড়ি বন্ধকের টাকায় আমি ব্যবসা করতে পারবো না বাবা। কিন্তু তুই বাঁচলে তো আমরাও বাঁচবো তন্ময়। তুই হাসলে আমরা যে প্রাণ খুলে হাসবো। কিন্তু বাবা, তুই তন্ময়, তুই কি চাস আমার এই উঁচু মাথাটা মাটির নিচে নেমে যাক? না না বাবা, না। তুমি যে আমার আদর্শ, তুমি আমার প্রতিজ্ঞা, তোমার আদর্শকে আমি অপমান করে আমার জীবনের সংজ্ঞাটা যে আমি বদল করতে চাই না বাবা। আমাদের আশ্রয় সেটা করবে না না না, তুই আমার একটা কথা সন্তান নয়। আমার কথা না না, তুই আমার কথা বাবা না।
ঢেউ মাখা মুখ, তাই তো বলি পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ পিতরি দিদিমা প্রিয়ম। আমি তো তোকে ছোটই থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, আমি তো তোর মা। মা জননী জন্ম ভবিষ্য স্বর্গাল বিবরী। আমার একদিকে বাবা, একদিকে মায়ের অসহায় আরতি, অন্যদিকে বাবার কাতর আহ্বান, অবিকারী কথা শুনি মাঝখানে আমি অসহায় সন্তান। অবিকারী কথা শুনি আমি কোন পথে চলি, আপনারাই বলে দিন। অবিকারী কথা আমার কথা শোন, তুই আমার কথা শোন, আমার কথা শোন। পাগল, রক্তের অনিবার্য কারণে আমি যে আমার বাবার কথাই মেনে নিলাম। পিতা স্বর্গ পিতা